আসসালামু আলাইকুম। জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের ২ নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস নিয়ে। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে আজকে আমাদের রসায়ন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের নিশাত ভাইয়া না থাকার কারণে, মানে এখন উপস্থিত না থাকার কারণে ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। তো আশা করি সেই ক্লাসটা তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের প্রথম অধ্যায়ে ২ নম্বর লেকচার আজকে শুরু করব। তো এর আগের ক্লাসে আমি যেগুলো পড়াইছি আশা করি তোমরা সেগুলো পড়ে ফেলছো। আজকে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। তো শ্রেণীবিন্যাসের আলোচনা শুরু করব আজকে। তো পরবর্তী আরেকটা ক্লাস হয়তো বা লাগবে। তো 2টা ক্লাসে শ্রেণীবিন্যাস আমরা শেষ করার চেষ্টা করব। চলো শুরু করে দিই। তো আজকে আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। আচ্ছা, শ্রেণীবিন্যাসের বইয়ের আলোচনা শুরু করার আগে তোমাকে কিছু বেসিক ধারণা দেই আমি, যে শ্রেণীবিন্যাসটা আসলে জিনিসটা কি, কিভাবে আসলো। এখন এই যে পৃথিবীতে আমাদের এত প্রাণী, এত উদ্ভিদ আছে, এখন আমরা একজন, যদি তোমাকে বলা হয় যে তুমি পৃথিবীর সকল প্রাণী সম্পর্কে জেনে আসো, সকল প্রাণীকে দেখে দেখে তাদের সম্পর্কে জেনে আসো, তাহলে কি সম্ভব জানা? তুমি অবশ্যই বলবে যে না, এতগুলা প্রাণীকে আমি কিভাবে এক এক করে চিনব। এই চিন্তা থেকে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে কিভাবে একটা মানুষ পৃথিবীর সকল প্রাণী সম্পর্কে খুব অল্প সময়ে জানতে পারে। এই চিন্তাধারা থেকে শ্রেণীবিন্যাস আসলো। কেমনে? মনে করো যে এখানে কিছু প্রাণী আছে, মনে করো এটা আমাদের জীবজগতের ভিতরে কিছু প্রাণী আছে। এটা একটা প্রাণী, এটা আরেকটা প্রাণী, এটা আরেকটা প্রাণী, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, অনেকগুলো মনে করো আরো প্রাণী আছে এখানে, ঠিক আছে? এখন এই প্রাণী দুইটা দেখতে একই রকম দেখতে, বা একই এদের বৈশিষ্ট্য। এই 3টা প্রাণীর বৈশিষ্ট্য একই রকম, এদের বৈশিষ্ট্য আবার একই রকম। এই দেখো, এদের বৈশিষ্ট্য একই রকম, মানে এই প্রাণীটার বৈশিষ্ট্য আর এই প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু মিল আছে, কয়েকটা মিল আছে বা একটা মিল আছে। এই প্রাণীটা আর এই প্রাণীটা, এদের ভিতরেও একটা বা দুইটা বা কয়েকটা মিল আছে। আবার এই প্রাণী, এই প্রাণী, এই প্রাণী, এদের ভিতরেও কিছু কিছু মিল আছে, কয়েকটা মিল বা একটা মিল আছে, ঠিক আছে? এই যে এদের ভিতরে মিল আছে, একটা বৈশিষ্ট্য একই, এদেরও একটা বৈশিষ্ট্য একই, এদেরও একটা বৈশিষ্ট্য একই, তাহলে এদেরকে একটা পর্বের মধ্যে রাখবো। ওই একটা বৈশিষ্ট্য দিয়ে আমি তখন এদের সম্পর্কে জানতে পারবো যে এই প্রাণীটা এইরকম হয়। এদের মধ্যে যে কমন বৈশিষ্ট্যটা আছে ওইটা দিয়ে আমি জানতে পারবো যে এই প্রাণীগুলো ওই রকম হয়। আবার এই প্রাণীগুলোর মধ্যে যে কমন বৈশিষ্ট্য বা যে বৈশিষ্ট্যগুলোর মিল আছে, ওই বৈশিষ্ট্যগুলো থেকে আমি জানতে পারবো কি এই প্রাণীগুলোও দেখতে বা এদের বৈশিষ্ট্য একই রকম হয়। তাহলে তুমি এর বৈশিষ্ট্য যদি জানো, বাকিগুলোর বৈশিষ্ট্য জেনে ফেলতেছো, মানে অটোমেটিক জানতেছো, কারণ বৈশিষ্ট্য একই। আর এর বৈশিষ্ট্য যদি জানো, এর বৈশিষ্ট্যও জেনে ফেলতেছো, কারণ অটোমেটিক্যালি বৈশিষ্ট্যগুলো একই। তাহলে তুমি চিন্তা করো, এখানে 4, 5, 6, 7টা প্রাণীর আলাদা আলাদা করে বৈশিষ্ট্য না জেনেও মাত্র 3টা বৈশিষ্ট্য জেনে সবগুলোর বৈশিষ্ট্য জানতে পারতেছো, ঠিক আছে? সবগুলো সম্পর্কে জানতে পারতেছো। এই যে পর্ব দিয়ে বা ধাপ দিয়ে তুমি সবগুলা প্রাণী সম্পর্কে সংক্ষেপে জানতে পারতেছো, এইটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই চিন্তাধারা দিয়ে বিজ্ঞানীরা ভাবলেন যে এই রকম ভাবে পুরো জীবজগৎকে সহজেই একটা মানুষ জানতে পারে। তো এইটা হচ্ছে জীববিজ্ঞানের মানে শ্রেণীবিন্যাসের কিছু বেসিক কথা। এখন আমরা সরাসরি বইয়ের পড়ার মধ্যে চলে যাব। শুরুতেই তোমরা বইয়ের মধ্যে কিছু বেসিক কথাবার্তা লেখা দেখতে পারবা। তো তোমাদের সেগুলো যদি কারো পড়তে ইচ্ছা হয় তো পড়তে পারো, অথবা যদি নাও পড়ো সমস্যা নেই। আমি পরীক্ষায় যেগুলা অ্যাটেন্ড করার মতো পড়া সেগুলো আমি পড়াই দেবো। আমি সবসময় সেটাই চেষ্টা করি যে যেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যেগুলা পড়লে পরীক্ষায় অ্যান্সার করা যাবে, এইগুলো পড়ানোর জন্য। তো আমরা সরাসরি এখন শ্রেণীবিন্যাসে চলে যাব। শ্রেণীবিন্যাস কাকে বলে, এটা ক মার্কের মধ্যে প্রশ্ন করে যে শ্রেণীবিন্যাস কাকে বলে। আমাদের এই পুরো জীবজগতের মধ্যে যে প্রাণীগুলো আছে, তাদের খাদ্যাভ্যাস, তারা দেখতে কীরকম, তাদের আকার আকৃতি কীরকম, তাদের বাসস্থান কোথায় কোথায়, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এই প্রাণীগুলোকে কয়েকটা পর্ব বা কয়েকটা ধাপের মধ্যে যখন আমি সাজাবো, এই প্রক্রিয়াটাকে বলা হবে শ্রেণীবিন্যাস। প্রাণীগুলোর খাদ্যাভ্যাস, প্রাণীগুলোর বৈশিষ্ট্য, প্রাণীগুলোর আচার আচরণ,
এই জিনিসগুলোর উপর ভিত্তি করে, মানে এই জিনিসগুলো দেখে দেখে আমি 7টা পর্ব আছে, 7টা পর্বের আমি নাম লিখে দেবো। সেই 7টা পর্ব বা 7টা ধাপের মধ্যে যখন আমি সাজাবো, এই সাজানোটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। দেখো, জীবজগৎকে যেহেতু প্রাণীগুলো জীবজগতের মধ্যেই আছে, ঠিক আছে? তো জীবজগতে বিভিন্ন জীবের আকার আকৃতি, গঠন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বাসস্থান, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন 7টা ধাপ আছে: বিভাগ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টা ধাপ মুখস্থ করে ফেলো, আজকেই মুখস্থ করে ফেলো। কেন জানো? কারণ এই 7টা ধাপ দিয়ে তোমার পরের পাঠেই আবার পড়াশোনা আছে। এই পাঠটার পরে যে পাঠ আছে ওই পাঠেই আবার এই 7টা ধাপ নিয়ে পড়াশোনা আছে। যার কারণে আজকেই তোমরা এটা মুখস্থ করে ফেলো, যাতে পরবর্তী এই পাঠটা পড়তে তোমাদের সমস্যা না হয়। আমি ধাপগুলো লিখে দিতেছি, দেখো। ভিত্তি করে বিভিন্ন বিভাগ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পর্যায়ক্রমিক ধাপ। ধাপ বা স্তর, ধাপ বা স্তরে বিন্যস্ত করার যে প্রক্রিয়া। প্রক্রিয়াকে কি বলে? শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস বলে। এটা হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা, ঠিক আছে? আমি একটু সরে দাঁড়ালাম, তোমার লিখে নাও। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাসের অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা। পরীক্ষায় কখনো যদি বলে শ্রেণীবিন্যাস কাকে বলে বা শ্রেণীবিন্যাস কি, সংজ্ঞাটা লিখে দিবা। আচ্ছা, সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারছো? এই যে গঠন, আকার আকৃতি, গঠন প্রকৃতি, খাদ্যাভ্যাস, বাসস্থান, এই জিনিসগুলা দেখে প্রাণীটার আকার আকৃতি কীরকম, প্রাণীটার খাদ্যাভ্যাস কীরকম, প্রাণীটার বাসস্থান কীরকম, এই জিনিসগুলা দেখে এদেরকে এই ধাপগুলাতে বিন্যস্ত করতে হবে। এই ধাপগুলা কি কি? বিভাগ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। 7টাই মুখস্থ করে ফেলবা। ওই প্রাণীটার বিভাগ কি হবে এইটা দেখে বুঝতে হবে। ওই প্রাণীটার পর্ব কি হবে এইগুলো দেখে বুঝতে হবে। ওই প্রাণীটার শ্রেণী কি হবে এইগুলো দেখে বুঝতে হবে। এইভাবে প্রত্যেকটা ধাপ বের করে আমি ওই প্রাণীটাকে যখন ভাগ করে দেব, ওই ভাগ করা বা ওই শ্রেণী বিন্যাস করাটাই হচ্ছে, ওই ভাগ করা বা ওই বিন্যস্ত করাটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। আশা করি বুঝতে পারছো। আর তারপরেও যদি না বুঝে থাকো কমেন্টে আমাকে বলো যে আমি বুঝি নাই, তাহলে আমি আবার ডাউট সলভিং ক্লাস নিয়ে বোঝাই দেবো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। এখন আমরা জানবো যে শ্রেণীবিন্যাসটা আসলো কখন থেকে এটা শুরু হইলো, শ্রেণীবিন্যাসটা কখন থেকে শুরু হইলো। একজন বিজ্ঞানী ছিলেন, ক্যারোলাস লিনিয়াস। নামটা লিখি দেখো,
মিশিয়ে দিলাম। আচ্ছা, একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস ইনি হলেন একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী সর্বপ্রথমে শ্রেণীবিন্যাস নিয়ে মানে চিন্তা ভাবনা করা শুরু করেন, যে একটা মানুষ যাতে পুরো জীবজগৎ সম্পর্কে সহজে জানতে পারে সেরকম একটা পদ্ধতি আমি আবিষ্কার করব। এই বিজ্ঞানী এটা ভাবলেন। এখন এই বিজ্ঞানী ফার্স্ট এইগুলো নিয়ে গবেষণা করা শুরু করলেন। তার এই সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত, বিংশ শতাব্দী, ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে কখন পর্যন্ত? বিংশ শতাব্দী, শতাব্দীর মাঝামাঝি সময়। মাঝামাঝি সময় ক্যারোলাস লিনিয়াস যখন ছিলেন বিজ্ঞানী, তার ওই সময় থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, এই যে সময়টা, এই সময়ের ভিতরে মানুষ জানতো যে পুরো জীবজগৎ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। অর্ধেক হচ্ছে গাছ আর অর্ধেক মনে করো যে প্রাণী যারা নড়াচড়া করে, চলাফেরা করে, এইগুলা এইগুলা একটা, এগুলো হচ্ছে প্রাণী। আর যারা নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়ায় থাকে, মাথার উপরে কিছু পাতা আছে, ডালপালা আছে, এগুলোকে বলা হয় গাছ। এই দুইটা ভাগে পুরো জীবজগৎকে মানুষ ভাগ করত। কখন? এই ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়, এই সময় থেকে এই সময়, এটার মাঝে যে সময়টা আছে, এই সময়ে মানুষ জানতো যে পুরো জীবজগৎ দুই ধরনের হয়, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে উদ্ভিদ আর একটা কি? প্রাণী। যারা নোট করতেছো তারা এটা লিখবা যে ক্যারোলাস লিনিয়াসের সময় থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত মানুষ পুরো জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করত, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। এই কথাটা লিখবা। আচ্ছা, এইটা একটা টার্ম গেল। এখন এইভাবে তো আর চলতে পারে না, শুধু কি উদ্ভিদ প্রাণী আর কি কিছু নাই? এই চিন্তা ভাবনা করলেন আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। দেখো নামটা লিখতেছি, আর.এইচ. হুইটেকার। ইনি হচ্ছেন আরেকজন বিজ্ঞানী। এই বিজ্ঞানী এসে ভাবলো যে ক্যারোলাস লিনিয়াস যে বলে গেছে উদ্ভিদ আর প্রাণী এই দুই ভাগে ভাগ করা যায়, তিনি এসে বললেন যে না, শুধু এই দুই ভাগে না, 5 ভাগে পুরো জীবজগৎকে ভাগ করা যায়। 5 ভাগে, 5টা রাজ্যে ভাগ করা যায় পুরো জীবজগৎকে। রাজ্যগুলো কি কি? রাজ্যগুলো ইতিমধ্যে তোমরা অনেকে নাম শুনেও থাকতে পারো, নাও শুনে থাকতে পারো, আমি ওটা বলতেছি না। আচ্ছা, আমরা আমাদের পড়ার মধ্যে কন্টিনিউ করি। আর.এইচ. হুইটেকার এই বিজ্ঞানী এসে বললো যে পুরো জীবজগৎকে আমি 5টা রাজ্যে ভাগ করব। 5টা রাজ্য কি কি? দেখো, 5টা রাজ্যের প্রথমটা আর.এইচ. হুইটেকার এসে 5টা রাজ্যে ভাগ করলেন। আমি রাজ্যগুলোর নাম লিখতেছি: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। এই 5টা রাজ্যে তিনি পুরো জীবজগৎকে ভাগ করলেন। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে যে এই 5টা রাজ্য আবার কি কি? এইগুলা নিয়ে আমরা পড়বো। এই পড়াটা আমি ইতিহাসটা বলার পরেই এইগুলা নিয়েই আমরা এখন পড়াশোনা করবো। তো এখন এত ঘাবড়াইও না, শুধু জানো যে এই 5টা রাজ্যে তিনি পুরো জগৎকে ভাগ করলেন, অর্থাৎ পুরো জীবজগতের যত প্রাণী আছে, যত জীব আছে, সবগুলাকে এই 5টা রাজ্যের মধ্যে ভাগ করে দিলেন। এখন তুমি ভাবো, পুরো জীবজগৎকে তুমি এই 5টা রাজ্যের শুধু কিছু বৈশিষ্ট্য পড়ার মাধ্যমে জানতে পারতেছো,
তাহলে শ্রেণীবিন্যাসটা সহজ হয়ে গেল। এটাই ছিল বিজ্ঞানীদের লক্ষ্য, যে পুরো জীবজগৎকে মানুষজনে সহজে জানতে পারে। তো তিনি এসে মাত্র এই 5টা রাজ্যের মাধ্যমে পুরো জীবজগৎকে জানাই দিলেন, তো সহজ হয়ে গেল জানা। এটাই হচ্ছে মানে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। তোমাদের বইয়ের মধ্যে যদি দেখো, বইয়ের মধ্যে হয়তো বা দেওয়া আছে যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কী বা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে পুরো জীবজগৎকে সহজে, কম সময়ে, সঠিকভাবে এবং নির্ভুল, মানে একদম সহজভাবে যাতে জানতে পারে। একটা মানুষ খুবই সহজে, কম সময়ে যেন পুরো জীবজগৎকে জানতে পারে, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। বুঝা গেল? আচ্ছা, তো আর এই ছবিটাকে এই 5টা রাজ্যে ভাগ করলেন। তার মানে কখন এসে ভাগ করছে জানো? বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ক্যারোলাস লিনিয়াসের এই দুইটা চলছে, উদ্ভিদের প্রাণী। ইনি এসে 1969 সালে 1969 সালে এসে এই জিনিসটা দিয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা এই 5টা রাজ্যে ভাগ করে ফেললো। আচ্ছা, এখন মার্গিউলিস নামে আরেকজন বিজ্ঞানী, ইনার এই 5টা রাজ্য সব পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে গেল, সবাই মেনে নিল। এখন আরেকজন বিজ্ঞানী আসলো মার্গিউলিস। মার্গিউলিস নামের আরেকজন বিজ্ঞানী এসে বলল, এই 5টা রাজ্যে পুরো জীবজগৎকে ভাগ করা যায়, ঠিক আছে, কিন্তু এই বিজ্ঞানী বলল আমি আবার এই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের আওতাভুক্ত করব। সুপার কিংডম এখন কি? তিনি বললেন যে এই 5টা রাজ্যকে পুরো জীবজগৎ ভাগ করা যায়, ঠিক আছে, এটা ঠিক আছে কথাটা, কিন্তু এই 5টা রাজ্যকে আবার 2টা সুপার কিংডমের ভিতরে ভাগ করা যায়। কেমন? তিনি বললেন যে সুপার কিংডম মানে কি? এগুলো কি রাজ্য একটা করে, রাজ্য বা পর্ব, তো রাজ্যের ইংলিশ কি? কিংডম, তাই না? তো রাজ্যেরও উপরে কি থাকবে? সুপার কিংডম। যেহেতু এগুলো কিংডম, এর উপরে যেটা থাকবে ওটা সুপার কিংডম। তাহলে মার্গিউলিস 2টা সুপার কিংডম দিলেন। সুপার কিংডম সংক্ষেপে লিখলাম এসকে। সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আরেকটা হচ্ছে সুপার কিংডম 2। তোমরা আবার সংক্ষেপে লিখবে না, তোমরা কিন্তু বাংলায় সুন্দর করে পুরো মানে ইয়াটা লিখবা, সুপার কিংডম 1, সুপার কিংডম 2। ঠিক আছে? তো তিনি মার্গিউলিস এই 2টা সুপার কিংডমে এই 5টা রাজ্যকে ভাগ করে দিলেন। সুপার কিংডম 1 এর নাম হচ্ছে তোমার প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 এর নাম হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা, প্রোক্যারিওটা, এটা হচ্ছে ইউক্যারিওটা। ইউক্যারিওটা, এটা এই সুপার কিংডম 1 এটার নাম হচ্ছে প্রোক্যারিওটা, সুপার কিংডম 2 এটার নাম হচ্ছে ইউক্যারিওটা। এখন এই 5টা রাজ্যকে এই 2টার আমরা অন্তর্ভুক্ত করব, আমরাও বিজ্ঞানী হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, প্রোক্যারিওটার মধ্যে থাকে মনেরা। সুপার কিংডম 1 এর মধ্যে কে থাকে? মনেরা। মনেরা। আর এই বাকি যে 4টা আছে এরা থাকে ইউক্যারিওটার মধ্যে। বাকি 4টা। বোঝা গেল কি বললাম? এগুলো নিয়ে এখনই ঘাবড়াইও না, এই 5টা কি এগুলো নিয়ে এখনই ঘাবড়াইও না, কারণ এই 5টা নিয়ে আমরা একটু পর বিস্তারিতভাবে পড়বো। ঠিক আছে? এইটুকু জানো যে পুরো জীবজগৎকে এই 5টা রাজ্যের মধ্যে ভাগ করা হয়েছে, এগুলো একটা করে রাজ্য, কিংডম। এই মার্গিউলিস বিজ্ঞানী এসে আবার এই 5টা কিংডমকে 2টা সুপার কিংডমের মধ্যে ঢুকাইছে। সুপার কিংডম 1 এর মধ্যে রাখছে মনেরাকে, আর বাকি কিংডমগুলোকে সুপার কিংডম 2 এর মধ্যে রাখছে। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাসের মানে ইতিহাস। ঠিক আছে? সুপার কিংডম 1 মনেরার মধ্যে, আর বাকি 4টা ইউক্যারিওটা। বোঝা গেল? আর কি কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে? যদি থাকে তাহলে আমাকে কমেন্টে বলো বা আমার আইডিতে গিয়ে বলো। ঠিক আছে? তো এইটাই হচ্ছে তোমাদের শ্রেণীবিন্যাসের ইতিহাস। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বইয়ের মধ্যে একটা দেওয়া আছে, ওইখানে মেইন উদ্দেশ্য এক কথায় মনে রাখবা, এত কিছু মনে রাখার মানে সুযোগ তুমি পাবা না। অথবা যদি মনে রাখতে পারো ভালো, মনে যদি না রাখার সুযোগ পাও, একটা কথা মনে রাখবা, পুরো জীবজগৎকে কম সময়ে, সঠিকভাবে,
কম সময়ে সঠিকভাবে পুরো জীবজগৎকে জানা শ্রেণীবিন্যাসের মেইন টার্গেট বা মেইন উদ্দেশ্য। এই লাইনটা জাস্ট মনে রাখো, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আর যদি কিছু মনে না থাকে এইটা থেকেই তুমি লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এইটা ছিল আমাদের সুপার কিংডম মানে মনেরা এবং সুপার কিংডমের ইতিহাস, ঠিক আছে? মিশে দিলাম। এখন আমরা এই 5টা রাজ্য নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। এখন হবে না, আজকে আমি শুধু সুপার কিংডম 1টা দেখাবো আর সুপার কিংডম 2 পরবর্তী ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, দেখি ক্লাসটা কত হলো। 20-21 মিনিটের মতো প্রায় হয়ে গেছে। তো সুপার কিংডম 1টা আলোচনা করি আজকে। হ্যাঁ, সুপার কিংডম 1-এর মধ্যে কি ছিল? মনেরা। ওই যে 5টা রাজ্যে মাঝখানে ভাগ করছিলাম, মনে আছে? 5টা রাজ্যের প্রথমটা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সুপার কিংডম 1। সুপার কিংডম 1। আজান দিতেছে, তো আজকে ক্লাসটা লম্বা করবো না, যেহেতু আজান দিতেছে। আর ক্লাসটা আজকে পর্যন্তই থাক। আমাদের পরবর্তী ক্লাসে আমরা সুপার কিংডম 1 এবং 2 দুইটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সকলকে নামাজের প্রতি আহ্বান করতেছি, যারা আমরা মুসলিম আছি সকলেই নামাজ পড়বা, কারণ আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার একমাত্র রাস্তা হচ্ছে এই নামাজ। তো সকলকে আমি নামাজের প্রতি আহ্বান করতেছি, সবাই নামাজে চলো। তো এই মুহূর্তে তোমরা কখন দেখতেছো জানি না, তবে এখন আমি যখন ক্লাসটা রেকর্ড করলাম এখন আজান দিতেছে মাগরিবের, তো তোমরা নামাজ পড়ে নিবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2কে নিয়ে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।